সাধু বাবা, সত্যি কি আমার আর মুক্তি হবে না? এই জঙ্গলে কি এমন কোনো নিঃস্বার্থ ভালো মনের রাজকুমার আসবে না, যে আমাকে স্পর্শ করে এই অভিশাপ থেকে মুক্তি দেবে? যদি কখনো কোনো রাজকুমার চলেও আসে, তবু আমি তাকে তোকে ছুঁতে দেব না, বুঝেছিস? বিনা দোষে আমাকে এই ভয়ঙ্কর সাজা পেতে হচ্ছে। কে জানে মামি আর রূপসাবন কেমন আছে, ওরা কি করছে? এই চম্পা ফুল থেকে কি আমি আর কোনোদিন মুক্তি পাবো না? আরে বাহ সুমন, খাবার থেকে তো দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আপনি খেয়ে দেখুন রানীমা, সুগন্ধ যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। আচ্ছা একটা কথা বলতো, রাজকুমার কি খাবার খেয়েছে? না না রানীমা, উনি তো রোজ সকালে আগে বাগানে হাঁটেন, তারপর এসে খাবার খান। ঠিক আছে, এবার তুমি যাও, আমি এই খাবার রাজকুমারের জন্যই নিয়ে যাচ্ছি। রাজকুমার না খেয়ে আছেন আর আমি একা একা খেয়ে নেব, এটা তো ঠিক নয়। ঠিক আছে রানীমা, আপনার যা ভালো মনে হয় করুন। রূপসা সেই বিষ মেশানো খাবারের থালা নিয়ে রাজকুমারের দিকে যেতে থাকে। পথে মন্ত্রীর মেয়ে মধু তাকে দেখে ফেলে। আরে, এই মেয়েটা নিজে না খেয়ে খাবারটা কোথায় নিয়ে যাচ্ছে? ও কি কিছু বুঝতে পেরেছে নাকি? না না, এটা হতে পারে না। আমার এত বড় ষড়যন্ত্র এভাবে জল ঢেলে দিতে পারে না। ওকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে। কে তুমি? এভাবে আমার রাস্তা আটকে দাঁড়ালে কেন? আমাকে ক্ষমা করবেন, আমি এই রাজ্যে মন্ত্রী মশাইয়ের মেয়ে মধু। আমি দেখলাম দাসী আপনার ঘরে খাবার নিয়ে গেল, কিন্তু আপনি সেটা না খেয়ে বাইরে নিয়ে যাচ্ছেন। দাসী কি কোনো ভুল করেছে? যদি ভুল করে আমাকে বলুন, আমি মহারাজকে বলে ওর শাস্তির ব্যবস্থা করছি। না না, ও কোনো ভুল করেনি, আমি নিজেই খাবারটা নিয়ে যাচ্ছি। তুমি এখন পথ ছাড়ো, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু সকালবেলায় না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ হতে পারে, যা আমি কিছুতেই দেখতে পারবো না। আগে আপনি খাবারটা খেয়ে নিন, তারপর যেখানে খুশি যান। এমন কোনো ব্যাপার নয়, রাজকুমারও সকালে কিছু খাননি, তাই আমি আগে ওর জন্যই খাবারটা নিয়ে যাচ্ছি। না না, এই খাবারটা আপনি রাজকুমারকে দেবেন না, এটা তো আপনার জন্য। এই খাবার আপনাকেই খেতে হবে। তোমার কথার মানে কি? আমি কাকে খাবার দেব আর কাকে দেব না, সেটাকে এখন তোমার অনুমতি নিয়ে করতে হবে? তুমি জানো না আমি কে? তোমার এই স্পর্ধার জন্য আমি তোমাকেও শাস্তি দিতে পারি। ক্ষমা করবেন, আসলে আমি সেভাবে বলতে চাইনি। আমার শুধু আপনার শরীরের জন্য চিন্তা হচ্ছিল, তাই বলে ফেলেছি। আপনি যান, আমি আর কখনো এই ভুল করব না। হ্যাঁ, এই কথাটা ভালোভাবে মনে রেখো। পরের বার আমি কিন্তু ক্ষমা করব না, সে তুমি মন্ত্রীর মেয়েই হও আর যাই হও। মধু সেখানেই দাঁড়িয়ে ঘামতে থাকে। সে বুঝতে পারে রাজকুমারের জীবন এখন চরম বিপদে। এবার তো সবকিছু হাতের বাইরেই চলে গেল। ওই বিষ মেশানো খাবার যদি রাজকুমার খেয়ে নেন, তবে তো সর্বনাশ হয়ে যাবে। আমি রাজকুমার বিক্রমকে হারাতে চাই না। এসবের জন্য ওই অহংকারী মেয়েটাই দায়ী। আমার একটা কথাও শুনল না। এখন আমি কি করব? যেভাবেই হোক রাজকুমার বিক্রমকে বাঁচানোর একটা চেষ্টা করতেই হবে আমায়। আরে পদ্ম, সাত সকালে তুমি এখানে? কোনো অসুবিধা হয়নি তো? ক্ষমা করবেন রাজকুমার, দাসীর মুখে শুনলাম আপনি সকালে কিছু খাননি, তাই আপনার জন্য এই খাবারটা নিয়ে চলে এলাম। কিন্তু তুমি হয়তো জানো না, আমি সকালে এত তাড়াতাড়ি খাবার খাই না। আমিও সব কিছু শুনতে চাই না কুমার। সকালে না খেলে শরীর খারাপ হয়, আপনাকে এখনই এই খাবারটা খেতে হবে, ব্যাস। প্রাসাদে এসেই তুমি আমার কত খেয়াল রাখছ। সত্যিই রূপসা, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এত অল্প দিনেই তুমি আমার এত চিন্তা করো? কুমার, আপনি এখন এসব কথা রাখুন তো। নিন, জলদি খাবারটা খেয়ে নিন। আপনাকে আমার সামনে বসেই খেতে হবে, কোনো বাহানা চলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কোনো বাহানা করব না। দাও, খেয়ে নিচ্ছি। রাজকুমার বিক্রম সবে মাত্র খাবারে হাত দিতে যাবেন,
ঠিক তখনই কোথা থেকে একটা জাদুকরি টিয়া পাখি উড়ে এসে সেখানে বসে। কুমার কুমার, ওই খাবার আপনি একদম খাবেন না কুমার, একদম না। আরে এই টিয়া পাখিটা তো মানুষের মতো কথা বলছে। কে তুমি? আমি আপনাকে সব বলবো কুমার, কিন্তু আপনি দয়া করে ওই খাবারটা খাবেন না। তুমি তো ভারী বেয়াদব পাখি, রাজকুমারকে খেতে দিচ্ছ না? তোমার স্পর্ধা তো কম নয়। আমি একদম ঠিক বলছি রাজকুমার, এই খাবার খেলে আপনার মৃত্যু হতো, কারণ এই খাবারে ভয়ঙ্কর বিষ মেশানো আছে। এই টিয়া পাখিটা মিথ্যে বলছে কুমার। আপনি এই পাখির একটা কথায়ও বিশ্বাস করবেন না। এই খাবারে বিষ থাকতেই পারে না। আচ্ছা, তোমরা দুজনেই চুপ করো। এখনই প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে। রাজকুমার খাবারের থালাটা মাটিতে রেখে দেন। তখনই একটা ছোট বন্য পাখি উড়ে এসে সেই খাবারটা ঠুকরে খায়। খাবার খাবার কয়েক মুহূর্তের মধ্যেই পাখিটা ছটপট করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। না, এটা হতে পারে না। এই খাবারে বিষ? এটা নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র তুমিই করেছ। আমি তোমার উপর ভরসা করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমার ভালোবাসার বদলে আমাকে এই প্রতিদান দিলে। আপনি আমাকে বিশ্বাস করুন রাজকুমার, আমি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি। এই খাবার তো দাসী আমার জন্য এনেছিল, কিন্তু আমি নিজে না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি, আর আপনি এখন আমাকেই দোষ দিচ্ছেন। হ্যাঁ, তুমি নিজেই বিষ মিশিয়েছ, আর সেজন্যই তুমি নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসেছ। আমাকে মেরে ফেলে তুমি পুরো রাজ্যের অধিকার ছিনিয়ে নিতে চাও। এটাই তো তোমার আসল ইচ্ছা ছিল, তাই না? এই জঘন্য অপরাধের জন্য তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হবে, মনে রেখো। দাঁড়ান রাজকুমার, আগে আমার কথাটা তো শুনুন কুমার। মধু আড়াল থেকে এই পুরো ঘটনা দেখছিল। সে মনে মনে খুব খুশি হয়। আমি নিজে যেটা করতে চেয়েছিলাম সেটা তো হলো না, কিন্তু যেটা হলো সেটাও খারাপ নয়। আমাকে তো নিজে হাতে কিছুই করতে হলো না, যা করার ওই টিয়া পাখিই করে দিল। আর কেউ টেরও পেল না এই সবের পেছনে আমার হাত আছে। এবার মহারাজ ওই বেয়াদব মেয়েটাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবেন, আর আমি হব ওই বিক্রম রাজকুমারের মহারানী। রাজকুমার বিক্রম আমাকে কত কথা শুনিয়ে গেল, কিন্তু উনি একটা কথা ঠিকই বলেছেন। উনি যদি মারা যেতেন তবে পুরো রাজ্য আমার হাতেই আসত। কিন্তু এখন রাজকুমার যদি মহারাজের কাছে আমার নামে বিচার দেন, তবে তো সবার বিশ্বাস আমার ওপর থেকে উঠে যাবে। এখন সত্যি সত্যি আমাকে কিছু একটা করতে হবে। এদিকে রাগে অগ্নিশর্মা হয়ে রাজকুমার বিক্রম রাজ দরবারে মহারাজের সামনে এসে দাঁড়ান। কি ব্যাপার কুমার, অসময়ে তুমি রাজদরবারে? সব ঠিক আছে তো? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? কিছু ঠিক নেই পিতা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ওই মেয়েটা কখনোই আমার রানী হওয়ার যোগ্য নয়। ও খুব লোভী আর প্রতারক। এটা তো আমি আগে থেকেই জানতাম রাজকুমার, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। ওই মেয়েটাকে দেখলেই বোঝা যায় সে কত বড় মিথ্যেবাদী আর ভণ্ড। মন্ত্রী মশাই, আপনি একটু চুপ করবেন? বিক্রম, কি হয়েছে আমাকে খুলে বলো। রাজকুমার বিক্রম বিষ মেশানো খাবারের ঘটনাটি রাজাকে খুলে বলেন। ওই মেয়ের এত সাহস, সে আমার রাজকুমারকে বিষ দিয়ে মারতে চায়, আর ওই মেয়ের সাথেই কিনা আমি আমার রাজকুমারের বিয়ে দিতে যাচ্ছিলাম। আমি তো আপনাকে শুরুতেই বলেছিলাম মহারাজ, আমার মেয়ে মধু যতটা সুন্দরী ততটাই বুদ্ধিমতী। রাজকুমার বিক্রমের সাথে মধুর জুটি খুব মানাতো, কিন্তু আপনি তো তখন বুঝতেই চাইলেন না। মন্ত্রী মশাই, আপনার মেয়ে মধুই হবে এই রাজ্যের রানী। আমি ওর সাথেই রাজকুমারের বিয়ে দেব। আপনার যেমন ইচ্ছা মহারাজ, কিন্তু তার আগে ওই প্রতারক মেয়েটাকে কঠোর শাস্তি দিতে হবে। তাকে বোঝাতে হবে রাজপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিমাণ কতটা ভয়ঙ্কর হতে পারে। এমন সময় রূপসা হাতে একটি জাদুকরি টিয়া পাখি নিয়ে রাজদরবারে প্রবেশ করে। আপনারা কাকে শাস্তি দেবেন? আমাকে? কিন্তু আমি তো কোনো ভুলই করিনি। তাহলে যে আসল অপরাধী তাকে কি আপনারা ছেড়ে দেবেন মহারাজ?
তোমার এত বড় সাহস! তুমি আমার রাজপ্রাসাদে ঢুকে আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, আবার আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো। কার অনুমতিতে তুমি এই রাজদরবারে ঢুকেছ? মহারাজ, যদি একজন ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী অপরাধী বিনা অনুমতিতে রাজদরবারে দাঁড়িয়ে থাকতে পারে, তবে আমি কেন পারব না? পদ্ম, তুমি আমাকে অপরাধী বলছো? আমি ষড়যন্ত্রকারী আর দেশদ্রোহী? এসব কি আবোলতাবোল বকছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মহারাজের সামনে দাঁড়িয়ে কি বলছো তা কি ভুলে গেছো? এই ভুলের জন্য তোমাকে কঠোর সাজা পেতে হবে। আমার মাথা একদম ঠিক আছে মহারাজ, কিন্তু আমি এখন যা বলবো তা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা মহারাজ, আপনি কি জানেন খাবারে বিষ মেশানোর কথাটা রাজকুমারকে কে বলেছে? এই তো, তোমার হাতের ওই টিয়া পাখিটাই তো রাজকুমারকে সব বলেছে। তার মানে আপনি একটা টিয়া পাখির কথাই বিশ্বাস করছেন? পাখি কি কখনো মিথ্যে কথা বলে না মহারাজ? না, টিয়া পাখি কখনো মিথ্যে বলতে পারে না। ওরা জঙ্গলের প্রাণী, মানুষদের মতো বেইমানি করে না। ঠিক আছে মহারাজ, তাহলে এবার শুনুন এই টিয়া পাখি কি বলছে। বলো তো টিয়া, তুমি কি জানো? নির্ভয়ে সব খুলে বলো। মহারাজ, মহারাজ, আপনাদের কাছে আমার অনেক কিছু বলার আছে। আসল কথা হলো, আপনাদের রাজকুমার বিক্রম এই রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি আপনাদের চোখে ধুলো দিয়ে এই রাজ্যের বাইরে শত্রুদের ডেকে আনার ছক কষছেন। না, এটা হতে পারে না। আমি এমন কোনো কাজ করিনি। ভেবে দেখুন মহারাজ, সেই দিন মন্ত্রীমশাই যখন রাজ্যের সীমান্তে শত্রুদের সঙ্গে কথা বলছিলেন, তখন রাজা বিক্রম সেটা অস্বীকার করেছিলেন। আসলে রাজকুমার আপনাদের কাছ থেকে সত্যটা লুকাতে চেয়েছিলেন। এবার আমাকে রাজকুমারের বিরুদ্ধেই কথা বলতে হবে, তা না হলে সেদিন বলা আমার সব কথাই মিথ্যে হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, এই টিয়া পাখি একদম সত্যি বলছে। সীমান্তে বিশাল শত্রু বাহিনী আছে, আর সব জিনে শুনেই রাজকুমার সেদিন সেটা অস্বীকার করেছিলেন। বিক্রম, তুমি যদি সত্যি এমন কিছু করে থাকো, তবে আমি তোমার প্রাণ নিয়ে নেব। রাজ্যের সাথে আমি আগেও আপোষ করিনি আর এখনও করব না। রাজ্যের সুরক্ষার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। পিতা, আপনি তো জানেন আমি এমনটা করতেই পারি না। এই টিয়া পাখিটা হঠাৎ করে কেন এমন মিথ্যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না। টিয়া পাখি কোনো মিথ্যে বলছে না রাজকুমার। আপনিই তো একটু আগে বললেন যে পশু পাখিরা মানুষের মতো বেইমানি করে না, তাই না? তুমি এমনটা কেন করছো পদ্ম? আমি তোমার কি ক্ষতি করেছি? বিনা দোষে তুমি আমাকে এভাবে কেন ফাঁসিয়ে দিচ্ছ? মহারাজ, আপনার ন্যায় বিচারের কথা বহু দূর পর্যন্ত ছড়িয়ে আছে। এই একই অপরাধ যদি কোনো সাধারণ মানুষ করত, তবে আপনি নিশ্চয়ই তাকে কঠোর শাস্তি দিতেন। কিন্তু নিজের ছেলেকে কি আপনি কোনো সাজা দেবেন না? আপনি যদি কুমারকে শাস্তি না দেন, তবে আপনার ন্যায় বিচারের সুনাম ধুলোয় মিশে যাবে। সবাই বলবে নিজের ছেলে অপরাধ করলে রাজা তাকে ছেড়ে দেন, আর সাধারণ মানুষ করলে তার প্রাণ নেন। ব্যাস, আর একটাও কথা নয়। আমি আমার রাজকুমারকেও ঠিক সেই শাস্তিই দেব যা একজন সাধারণ মানুষকে দিতাম। আমার কাছে রাজধর্মই সবার ওপরে। কিন্তু মহারাজ, না মন্ত্রী মশাই, আমি এখন কারও পিতা নই। আমি এই রাজ্যের রাজা। আমাকে এই অপরাধের বিচার করতেই হবে। আমি রাজকুমার বিক্রমকে 10 বছরের জন্য রাজ্য থেকে নির্বাসিত করছি। 10 বছর পর্যন্ত রাজকুমার যেন এই রাজ্যের সীমানায় পা না রাখেন। যদি তাকে রাজ্যের সীমানার ভেতর দেখা যায়, তবে দেশদ্রোহিতার অপরাধে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। মহারাজের আদেশ মেনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রাজকুমার বিক্রম রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যান। তাকে চলে যেতে দেখে রানী বসুন্ধরা এবং দাসী সুমন কাঁদতে থাকে। রূপসা আড়াল থেকে পৈশাচিক হাসি হাসে। আমাকে শাস্তি দিতে গিয়ে রাজকুমারের কি হাল হলো! কেউ টেরও পেল না যে বাগানের আড়ালে কি ঘটনা ঘটেছিল। আমাকে শুধু একটা জিনিসই সাহায্য করতে পারে, আর সেটা হলো আমার খোপায় গোজা মহাশক্তিশালী চম্পা ফুল।
হে মহাশক্তিশালী চম্পা ফুল, ওই আসল টিয়া পাখিটাকে তুমি একটা পাথরে পরিণত করো, আর তুমি নিজে একটা জাদুকরী টিয়া পাখি হয়ে যাও যে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে। রূপসার কথা শেষ হতেই জাদুতে চম্পা ফুলটা একটা টিয়া পাখি হয়ে যায়, আর আসল টিয়া পাখিটা একটা পাথরে পরিণত হয়। এবার দেখো রাজকুমার, এই রূপসা আর কি কি করতে পারে। এদিকে গভীর জঙ্গলে চম্পা ফুলরূপী পদ্ম কাঁদছে, পাশেই সেই ক্রোধী সাধু। সাধু বাবা, সত্যি কি আমার আর মুক্তি হবে না? এই জঙ্গলে কি এমন কোনো নিঃস্বার্থ ভালো মনের রাজকুমার আসবে না যে আমাকে স্পর্শ করে এই অভিশাপ থেকে মুক্তি দেবে? যদি কখনো কোনো রাজকুমার চলেও আসে তবু আমি তাকে তোকে ছুঁতে দেব না, বুঝেছিস? কিন্তু কেন বাবা? আমি তো কোনো অপরাধ করিনি, বিনা কারণে কেন শাস্তি পাচ্ছি? তুই ভুল করেছিস, অনেক বড় ভুল। আমি এত বছর সাধনা করে যে চম্পা ফুলটা বানিয়েছিলাম, তুই সেই ফুলটা ওখান থেকে ছিঁড়ে নিয়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। না সাধু বাবা, আমি এমন কিছুই করিনি। আমি তো শুধু একটা পাপড়ি নিয়ে গিয়েছিলাম, পুরো ফুলটা তো আমি ছিঁড়িনি। আমি বাড়ি ফেরার পর আমার বোন রূপসাই জঙ্গলে এসেছিল, হয়তো সেই ফুলটা ছিঁড়ে নিয়েছে। কে কি করেছে আমি তা শুনতে চাই না। যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে, আমি তোকে এই ফুলের ভেতরেই বন্দি করে রাখব। আমার তপস্যা পূর্ণ হলে তোর বলি দিয়ে আমি একজন মহা শক্তিশালী জাদুকর হব। এইদিকে রাজকুমার বিক্রম 7 দিন ধরে জঙ্গলে এক টানা হেঁটে চলেছেন। 7 দিন হয়ে গেল, শুধু হেঁটেই চলেছি। কোথায় গিয়ে থামবো কিছুই জানি না। ক্লান্তিতে পা দুটো যেন ভেঙে আসছে, খিদের জ্বালায় পেট জ্বলেছে। কোনো দোষ না করেও আমাকে নিজের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হলো। পদ্ম কেন আমার সাথে এমনটা করলো? এমন সময় গাছ থেকে একটা বাঁদর লাফ দিয়ে নিচে নামে। রাজকুমার বিক্রমের জয় হোক, রাজকুমার বিক্রমের জয় হোক। আরে, এই বাঁদর তো মানুষের মতো কথা বলছে, কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? আর এখানেই বা কি করছো? শুধু পরিচয় নয়, আমি আপনার ব্যাপারে সব জানি। এখন চারদিক থেকে বিপদ আপনাকে ঘিরে ধরেছে। আপনার জীবনের খুব ঝুঁকি আছে রাজকুমার। হ্যাঁ, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রাজকুমার হয়েও আমাকে নিজের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাজকুমার বিক্রম, আমি নিশ্চয়ই আপনার সাহায্য করব। শুধু আপনাকে আমার কথা মেনে চলতে হবে। আমি যা বলবো আপনি শুধু তাই করবেন। না, আমি আর কারো কথা শুনতে চাই না। আমার আর কারো ওপর ভরসা নেই। জঙ্গলের যে পশু পাখিদের আমি এত ভালোবাসতাম, তারাই তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিশ্বাস করুন রাজকুমার, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার ক্ষতি হয়। না, অন্যের কথা শুনে আমি আর বিপদে পড়তে চাই না। আমার যে পথটা ঠিক মনে হবে আমি সেদিকেই যাব। ঠিক আছে রাজকুমার, আপনি যখন আমার সাহায্য নিতে চান না, তখন আমি আর জোর করব না। তবে যাওয়ার আগে আমার একটা পাথর আপনি সাথে করে নিয়ে যান। বিপদের সময় এই পাথর আপনাকে সাহায্য করবে। রাজপ্রাসাদে রূপসা পদ্মর রূপে সেই জাদুকরী টিয়া পাখির সাথে কথা বলছে। কিরে টিয়া, এবার তো নিশ্চয়ই বুঝে গেছিস যে আমি কি কি করতে পারি। এখন আর তোমার কি চাই রূপসা? আমাকে হাতিয়ার বানিয়ে বিনা দোষে রাজকুমার বিক্রমকে ফাঁসিয়ে দিলে। আর তুমি কি চাও? এখনো তো অনেক কিছু করা বাকি রে টিয়া। যেমন রাজকুমারকে তাড়িয়ে নিজের রাস্তার একটা কাঁটা দূর করলাম, ঠিক সেভাবেই আস্তে আস্তে সবাইকে প্রাসাদ থেকে দূর করে দেব। তারপর পুরো রাজ্যটা আমার হাতের মুঠোয় চলে আসবে। তুমি এসব একদম ঠিক করছো না। মনে রেখো, অপরাধ করে বেশি দিন পার পাওয়া যায় না। তোর মতো একটা সামান্য পাখির কাছ থেকে এখন আমাকে জ্ঞান শুনতে হবে? রূপসা, শুধু একবার আমি যদি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাই,
তবে আমি তোমার পাপের শাস্তি আমি তোমাকে ঠিকই দেব। সেই দিন আর কোনো দিন আসবে না বোকা পাখি। আর তুই যদি আমার কথা মতো কাজ না করিস তবে তোর গলা টিপে মারতে আমার এক মুহূর্তও সময় লাগবে না, বুঝেছিস? বেশি বকবক না করে আমি যা বলছি তাই কর। এদিকে দাসী আড়াল থেকে রূপসার কথা আড়ি পেতে শুনছিল। রূপসা তাকে হাতে নাতে ভরে ফেলে। তোর এত সাহস, তুই আমার ঘরের বাইরে লুকিয়ে আমার কথা শুনছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আমাকে মাফ করে দিন রানীমা, আমি জানতাম না আপনি কোনো জরুরি কথা বলছেন। তুই জানতি না, কিন্তু লুকিয়ে আমার সব কথা ঠিকই শুনছিলি। বল, কি কি শুনেছিস? জলদি বল। ক্ষমা করবেন রানীমা, আমি কিচ্ছু শুনিনি। আমি তো এইমাত্র এলাম আর তখনই আপনি আমাকে দেখে ফেললেন। আমার তোর কথায় বিশ্বাস হচ্ছে না। আমি এখনই মহারাজকে বলে তোর শাস্তির ব্যবস্থা করছি। তুই জানিস গুপ্তচর বৃত্তির শাস্তি কি? তোর এই দাসীর চাকরি তো যাবেই, সাথে তোকে আজীবন বন্দিও করে রাখা হতে পারে। দয়া করুন রানীমা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো আপনার অনুমতি ছাড়া আপনার ঘরে আসব না। আমাকে শাস্তি দেবেন না। আমার গরিব বাবা মা আমার দিকেই তাকিয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তোর এই কান্না থামা। আমি তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করতে হবে। যদি ঠিকঠাক কাজটা করতে পারিস তবে তুই আমার একদম খাস দাসী হয়ে যাবি। আপনি যা বলবেন আমি তাই করব রানীমা। বলুন, আমাকে কি করতে হবে? রূপসা ফিসফিস করে সুমনকে একটা জঘন্য কাজের কথা বলে। না না, এমন কাজ তো ঘোর অন্যায়। আমি এটা কিছুতেই করতে পারবো না। ঠিক আছে, তবে আমি এখনই মহারাজের কাছে যাচ্ছি। তোর ঘাড় থেকে মাথা নামানোর ব্যবস্থা করছি। না না রানীমা, আপনি যেদিকে বলবেন আমি সেদিকেই যাব। আপনি যা বলবেন আমি তাই করব। এবার এই পুরো রাজ্য আমার হাতের মুঠোয়। দেখি কে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। এবার আমি হব এই রাজ্যের নতুন মহারানী। আমি এখন কি করি? কার কথা শুনি? কিভাবে নিজেকে বাঁচাই? না, চাকরি গেলে যাবে, কিন্তু আমি কোনো পাপের ভাগীদার হব না। আমি মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে মন্ত্রীমশাইকে সব কথা খুলে বলবো, তারপর উনি যা করার করবেন। দাসী দৌড়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছায়। এ কি মিতা, তুমি এই অসময়ে আমার বাড়িতে? প্রাসাদে সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই মন্ত্রীমশাই। ওই নতুন রানী আপনার মেয়ে মধুর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। আমার বিরুদ্ধে? কি ষড়যন্ত্র? আমাকে সব খুলে বলো। মন্ত্রীমশাই, আপনার মেয়ে রোজ সন্ধ্যায় রাজপ্রাসাদের কুয়োতলায় জল আনতে যায়। ওই নতুন রানী এটা জানে, তাই সে ছক কষেছে আজ সন্ধ্যায় মধু যখন জল আনতে যাবে তখন পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে কুয়োয় ফেলে দেবে। সর্বনাশ! আমার মেয়েকে মারার এত বড় ষড়যন্ত্র! আমি ওকে কিছুতেই ছাড়ব না। এমন সময় দরজা দিয়ে একজন মহিলা অত্যন্ত ক্লান্ত অবস্থায় প্রবেশ করেন। তিনি আর কেউ নন, স্বয়ং কাকিমা, রূপসার মা। আমি অনেক দূর থেকে আসছি, খুব ক্লান্ত। মনে হচ্ছে তেষ্টায় বুক ফেটে মারা যাব। একটু জল দিন। আগে আপনার পরিচয় দিন। অচেনা লোককে বাড়িতে বসিয়ে আমি নতুন বিপদে পড়তে চাই না। আমি আপনাদের কোনো বিপদে ফেলব না। আমাকে শুধু রাজপ্রাসাদে যেতে হবে। আমি এই রাজ্যের নতুন রানী, পদ্মর কাকিমা। রানীর কাকিমা শুনেই মন্ত্রী এবং মধুর মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে যায়। সন্ধেবেলা রাজপ্রাসাদের কুয়োর ধারে রূপসা আর সুমন অপেক্ষা করছে। মনে থাকে যেন, আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবি, নইলে তো রক্ষে নেই। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা। এমন সময় একজন মহিলা ঘুমটায় মুখ ঢেকে কুয়োর দিকে এগিয়ে আসে। কি রে মিতা, ওর মুখ তো ঢাকা। ওটা মধু তো, অন্য কেউ নয় তো? না না রানীমা, এই কুয়ো থেকে এই সময় শুধু মধুই জল নিতে আসে। তবে তুই কাজে লেগে পড়, কোনো ভুল যেন না হয়। দাসী মিতা কথা বলে মহিলাটিকে ব্যস্ত রাখে। রূপসা পেছন থেকে সজোরে ধাক্কা মারে। মহিলাটি চিৎকার করতে করতে গভীর কুয়োয় পড়ে যায়। বাঁচাও রূপসা, আমাকে বাঁচাও! এ কি শুনলাম? এটা তো আমার মায়ের গলা।
তার মানে আমি যাকে ধাক্কা দিলাম সে মধু নয়, আমার নিজের মা। সর্বনাশ! এবার কি হবে? আমাকে এখনই কিছু করতে হবে। হে মহাশক্তিশালী টিয়া, আমাকে সাহায্য করো, আমার মাকে এই কুয়ো থেকে তুলে আনো। এদিকে জঙ্গলে রাজকুমার বিক্রম খিদের জ্বালায় প্রায় মরমর অবস্থায় আছেন। আমার আর এক পা ফেলারও ক্ষমতা নেই, মনে হচ্ছে না খেয়েই আমাকে এখানে মরতে হবে। বাঁদরটা বলেছিল ওই জাদুকরি পাথর বিপদে কাজ আসবে। এখন আমার প্রাণ যায় যায়, অথচ এই পাথর কোনো কাজই দিচ্ছে না। এটা ফেলে দেওয়াই ভালো। রাজকুমার যেই পাথরটা ছুঁড়ে ফেলতে যাবেন, ঠিক তখনই গাছের ওপর থেকে বাঁদররা তার সামনে সুস্বাদু সব ফল ফেলতে শুরু করে। দূর থেকে সেই ক্রোধী সাধু, যে আসল পদ্মকে ফুল বানিয়ে রেখেছে, সব দেখছিলেন। রাজকুমার বিক্রম এই জঙ্গলে? আমি তো এটাই চেয়েছিলাম। একবার আমার শিকার ফসকে গেছে, কিন্তু এবার নয়। আমি এই রাজকুমারকে বন্দি করে নিয়ে যাব। তারপর ওই চম্পা ফুল, পদ্ম আর এই রাজকুমার দুজনেরই একসাথে বলি দিয়ে মহা শক্তিশালী হব। রাজকুমার বিক্রম কি সাধুর এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচতে পারবেন? আসল পদ্ম এবং রাজকুমার বিক্রমের কি কোনোদিন দেখা হবে? রূপসার মাকে কি টিয়া পাখি কি বাঁচাতে পারবে? এসব জানতে হলে দেখুন আমাদের পরবর্তী পর্ব। এই জাদুকরি গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাদের জানান, আর এসবি মডেল টুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।